আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, এইচএসসি আর আলিম পরীক্ষার্থী 2025, সময় খুবই কম। কি পড়বে, কোনগুলো পড়বে এই মুহূর্তে জানা খুব জরুরি। আর এখন শুধুমাত্র একটা টপিকের ওপরে আমি সেইগুলোই তোমাকে দিচ্ছি যেগুলো তোমাকে এই মুহূর্তে পড়তেই হবে। এখনকার আলোচ্য বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের 3 নং কোয়েশ্চেন। আমি যে রুলগুলো এখন দিচ্ছি অত্যন্ত বিচার বিশ্লেষণ করে, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে, বিভিন্ন বোর্ডের নির্যাস থেকে, আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে এগুলো দিয়েছি এবং আশা করছি ইনশাআল্লাহ এইটাই তোমার জন্য যথেষ্ট হবে। শুরুতে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখব, তারপরে আমি সিলেক্টেড নির্বাচিত কিছু রুলস দেব এবং সবশেষে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কি থেকে কোথা থেকে পড়বে। খুব বেশি সময়ের ক্লাস না, বাট খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো চলো ফার্স্টে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে নিই যে আসলে এনসিটিভি কেমন আমাদের একটা কোয়েশ্চেন পরীক্ষা দেবে। ওকে, এই হলো স্যাম্পল কোয়েশ্চেন। তো স্যাম্পল কোয়েশ্চেনের শুরুতেই প্রশ্নটা একটু আমরা পড়ে নিই। কি বলা হচ্ছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অর ক্লজেস। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ হবে, অর্থাৎ সুইটেবল ফ্রেজেস অথবা ক্লজেস দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, আমি যদি তোমাদের বলি, আচ্ছা বলো তো ফ্রেজ কাকে বলে আর ক্লজ কাকে বলে, আনসার কি দিতে পারবে? রাইট, যারা পেরেছ একটু মিলিয়ে নাও। সেটি হলো ক্লজ মানে শব্দ গুচ্ছ, বাট সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ মানে সেখানে ভার্ব থাকবে না। সো ভার্বলেস একের অধিক শব্দ মিলে একটা গুচ্ছ তৈরি হয়, সেটি ফ্রেজ। ভার্বযুক্ত একটা বড় অংশ, সেটি হচ্ছে ক্লজ। তার মানে আমরা ফিলিং ইন দ্য গ্যাপে যে আনসারটা নেব সেটা কখনোই একটা শব্দ দিয়ে হবে না, সেটাকে ফ্রেজেস হতে হবে, ফ্রেজ অথবা ক্লজ হতে হবে। এটা যেন প্রত্যেকের মনে থাকে। তো রাইট আনসার করার ক্ষেত্রে কিছু টেকনিক, কিছু শর্টকাট টেকনিক জানতে হয়। বাংলা জানাটা খুব জরুরি। বাংলা জেনে নিয়ে গ্রামারে কিছু রুলস মেনে তুমি মনের মতো করে একটা অংশ, বাক্যের একটা অংশ বসিয়ে দিলে রাইট আনসার হয়ে যাবে। আনসার লেখার নিয়মটা কি? আনসার লেখার নিয়ম হলো যে যদি একটা সেন্টেন্স থাকে তাহলে তো পুরোটাই তুলবে। যেটুকু তুমি রাইট আনসার লিখলে তার নিচে আন্ডারলাইন, বি নাম্বার দিয়ে যতটুকু, তারপরে বাকি যে অংশটুকু রয়েছে সবটুকু লিখে তার নিচে আন্ডারলাইন। কিন্তু যদি সেন্টেন্সের সংখ্যা থাকে 2টা, যেমন এফ নাম্বারটা তোমরা একটু খেয়াল করো সবাই, এফ নাম্বারে 2টা সেন্টেন্স, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা লিখব না। এটা অনেকটা হলো এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মতো। সো আমরা পরেরটা লিখব ইট ইজ হাই টাইম, এবং তারপর যতটুকু রাইট উত্তর আমি লিখব বা নিয়ম অনুযায়ী যতটুকু রাইট উত্তর হবে সেইটার নিচে আন্ডারলাইন। আশা করি বুঝেছ। একইভাবে জি নাম্বারটা দেখো, প্রথম সেন্টেন্সটা লিখব না পরীক্ষার আনসারের সময়, আই উইশ, পরে যতটুকু আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইত্যাদি। তো যতটুকু রাইট আনসার করলাম তার নিচে আন্ডারলাইন, ব্যাস। এভাবেই পরীক্ষায় আনসার করতে হবে। আশা করি স্যাম্পল কোয়েশ্চেন দেখার পর ধারণা পেয়েছো যে কমপ্লিটিং সেন্টেন্সটা কেমন আর কিভাবে পরীক্ষা আনসার করতে হয়। এবার আমরা দেখব সিলেক্টেড কিছু রুলস। সিলেক্টেড রুলস কমপ্লিটিং সেন্টেন্স। এখানে মোটামুটি 10-11টার মতো আমি গুরুত্বপূর্ণ রুলস দিয়েছি, যেগুলো না পড়ে না বুঝে পরীক্ষা দিতে যাবে না। এইগুলো পড়ার পর যখন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবে তখনই কিন্তু মজাটা শুরু হবে। আলোচনা শুরু করব, তবে তার আগে যে কথাটি বলতে চাই, মন থেকে কৃতজ্ঞ হও, আলহামদুলিল্লাহ বলো। আর সবসময় মনে মনে ভাবো যে এই আয়োজনটা 1 ক্লিক 5 আওয়ার্স তোমার জন্য একটি আশীর্বাদ। সব শেষ সময়ে তুমি যখন এটা পেয়েছ, এটাকেই তোমার কাজে লাগাতে হবে, আর কোনো উপায় নেই। এটাই তোমার একমাত্র রাস্তা। দেখো, লক্ষ্য যদি ফিক্স হয়, টার্গেট যদি একটা হয়, তাহলে সফলতা অনিবার্য। ইংরেজির জন্য আর কোথাও যাচ্ছি না। 1 ক্লিক 5 আওয়ার্স, এই পুরো 5টি ঘন্টার আয়োজন আমি শেষ করব, এই তোমার পণ হতে হবে। আর এর জন্য যা যা করতে হয় করতে হবে। প্রয়োজনে প্রতিদিন 16 নয় 18 ঘন্টা পড়ব। অনেক তো ঘুমিয়েছি, অনেক ব্রাউজিং করেছি, অনেক ব্রাউজিং করতেও পারবো, অনেক মোবাইল টিপাটিপি করব, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু দয়া করে এখন নয়, একটু নিজেকে সংযত করো। আমি জানি তোমরা এখানে যারা ক্লাস করছো এমন অনেকেই আছো যাদেরকে মোবাইল নেশায় শেষ করে দিয়েছে। বুঝতে পারছো তুমি ক্রমেই শেষ হয়ে যাচ্ছ, তবুও ফিরে আসতে পারছো না। এই তো, সেখানেও আমি বলবো যে মোবাইল ব্রাউজিং করো, আপত্তি নেই, বাট
দিনের কিছুটা সময় এখন সিরিয়াস তোমাকে হতেই হবে। দীর্ঘদিন অভ্যাস, হঠাৎ করে তুমি ছেড়ে দিতে পারবে না, এটাই স্বাভাবিক। বরং আমি বলবো কমিয়ে ফেলো, পড়াশোনার প্রতি ডেডিকেশন দাও, নতুবা এই রেজাল্ট খারাপ হবার ফলে তোমার জীবনে কি বিপর্যয় নেমে আসবে তুমি হয়তো আজকে ফিল করতে পারছো না। আমি প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। ওকে, সো শুরু করছি এই আয়োজনটা। রুল 1 দেখো। প্রথমত যেটি আমরা দেখব সেটা হচ্ছে ইফ দিয়ে। ইফ মানে হলো যদি। ইফ মানে কি বলতো? ইফ মানে হলো যদি। এই ইফ দিয়ে তোমরা মোটামুটি 3 ধরনের স্ট্রাকচার পাবে। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। একটু আমি অন্য কালার করে দিই। ওকে, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এর পরবর্তীতে সাবজেক্ট, উড, কুড, মাইট এবং ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এবং ইফ দিয়ে আরেকটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, অন্য পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তবে উড হ্যাভের ব্যবহারটাই বেশি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এই তিনটার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা যায় 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার। সো এই দুইটা একটু বেশি করে কন্ট্রোলে রেখো, কেমন? আচ্ছা, পরীক্ষায় কিভাবে আসে আমরা বিগত বছরের 2-1টা এক্সাম্পল টানতে পারি। আচ্ছা, প্রথমে একটা এক্সাম্পল দেখো। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার, অর্থাৎ মিতুর বাবার অবস্থা ওয়াজ নট ওয়েল, খুব বেশি ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। লক্ষ্য করো, ইফ, ওকে, ইফ আছে তো দেখি, হ্যাঁ। পাস্ট ইনডিফিনিট দেখো, নো থেকে নিউ, রাইট। সো আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে পরবর্তী অংশে আমি সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম এভাবেই সাজাবো, রাইট। এটা তোমাকে জানতে হবে। দেখো, একজন শিক্ষক তোমাকে শিখিয়ে দেবেন, শেখানোর পর ধরে রাখার দায়িত্ব তোমার। প্লিজ একটু কুল হও, ঠান্ডা মেজাজে একটু ফিল করো। এটা সূত্র, এটা থাকলে ওটা হয়, কেমন? তাহলে ইপের পরে যেহেতু পাস্ট টেন্স আছে, তাই পরবর্তীতে আমি নেব উড হ্যাভ, কুড, মানে উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম। সেই জন্য বলা হচ্ছে আই উড টক টু হিম। বাংলাটা হচ্ছে যদি আমি তার মোবাইলটা জানতাম আমি তাকে কল করতাম, অথবা আই উড কমিউনিকেট উইথ হিম, আমি তার সঙ্গে যোগাযোগ করতাম। অর্থ অনুযায়ী যে কোনো, বাট এখানে মৌলিক জিনিস যেটা জানতেই হবে তোমাকে, যেটা ইপের পরে যদি পাস্ট টেন্স হয় পরবর্তীতে উড ইউজ করতে হবে। বলো তো এটা কে শিখিয়েছে? আমাকে রুল শিখিয়েছে, শর্টকাট টেকনিক আমাকে শিখিয়েছে। সো খুবই চমৎকার করে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখানে বারবার ড্রয়িং করে, আন্ডারলাইন করে একটু মেলাবে। আমি আমার শিক্ষা জীবনে এমন করতাম। আমার রিডিং টেবিলের সামনে আমার মা তো মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যেত। আমি গ্রামে বড় হয়েছি, আমার গ্রামের জীবন যখন কেটেছে, আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমার মা যখন ঘরে আসতো আর এটা দেখে বিরক্ত বোধ করতো যে ঘরে এত কাগজ হবে কেন। কারণ ওই যে আগের কাগজগুলো আমি ফেলে দিতাম, পরে আবার নতুন করে লাগাতাম। সো প্রতিটা সংগ্রামী শিক্ষার্থীর জীবন কিন্তু এমন হওয়া উচিত, তোমাকে পরিশ্রমী হতে হবে, রাইট। এবারে নাম্বার 2তে আসো। আচ্ছা, 1টা শেষ করার পূর্বে আরেকটা বিষয় বলি। আমি তো শুধু তোমাদের পাস্ট টেন্স দিয়ে দেখালাম, তাই না? ধরো এখানে নিউ না থেকে কথার কথা যদি নো থাকতো, এটা একটু দেখাই দিই যে ইফ আই নো, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী কি হবে? ফিউচার টেন্স। তখন কি হবে? সো ফিউচার মানে কি? এখানে উড হবে না, তখন কি হয়ে যাবে বলো তো? আই উইল টক টু হিম, আই উইল কমিউনিকেট উইথ হিম। বুঝতে পেরেছ? সো এটা একটা সূত্র, অন্য কিছু নয়। আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ইফের পরে আই হ্যাড, ব্যাপারটা এরকম হবে, নো, নিউ, নোন, KNOWN। সো ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, তাহলে অন্য পাশে কী হয়ে যাবে বলো তো? পারফেক্ট রয়েছে যেহেতু, উড হ্যাভ। সুতরাং পরবর্তীতে যেটা হতো যে আই উড হ্যাভ, আর তখন টক থেকে কি হয়ে যাবে? টকড হয়ে যাবে। এটা নিয়ম, এটা আমার সূত্র বলছে যে উড হ্যাভের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল। সূত্র আমি মানতে বাধ্য। ওকে, যদি আমাকে প্রশ্ন করো স্যার এত সূত্র আপনি মনে রেখেছেন কিভাবে, তাহলে বলবো যে আমি বারবার দেখেছি, প্র্যাকটিস করেছি, এই তো, এর বাইরে কিছু নয়। আচ্ছা, রুল 2 দেখি আমরা। শর্টকাট, এখানে ইট ইজ আইটেম, এবং এই রুলটা খুব খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে লিখে নাও। যতগুলো বোর্ডের শিক্ষার্থীরা এই ক্লাস করছো, প্রতিটা বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং আমার বিশ্বাস কোথাও না কোথাও এইটা আসবেই আসবে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ইট ইজ
হাই টাইম যদি থাকে সাবজেক্ট থাকবে এরপরে V2 মানে ভার্বের পাস্ট টেন্স। আর ইট ইজ হাই টাইমের পর তুমি সাবজেক্ট না পেলে সেখানে ইনফিনিটিভও বসাতে পারো, দুইটাই হতে পারে। এক্সাম্পল দেখো, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, স্বদেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। সো যেহেতু ইট ইজ হাই টাইম আছে, আমি একটা সাবজেক্ট নেব, এই যে আমি সাবজেক্ট নিলাম, ভার্ব নেব, অর্থ অনুযায়ী ফিল থেকে ফেল্ট করে দিলাম, দ্য ইম্পর্টেন্স অফ ইট, অর্থাৎ স্বদেশপ্রেম যে একটা মহৎ গুণ, এটাই উপযুক্ত সময়, এর গুরুত্ব আমাদের অনুধাবন করার। এখন তুমি চাইলে এই ফরম্যাটেও করতে পারো। সো ইট ইজ হাই টাইম টু, আমি টু দেব, টু ফিল, এখানে ফিল না দিয়ে আমি ফিল দিলাম, মানে ফেল্ট না দিয়ে ফিল দিলাম, কারণ ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। ইট ইজ হাই টাইম টু ফিল ফর আস, একটু যদি ফর আস দিয়ে এটা একটু অর্থটা ক্লিয়ার হয়, বুঝতে পেরেছ? সো অর্থটা ক্লিয়ার হয়। সো ইট ইজ হাই টাইম টু ফিল ফর আস, কি দ্য ইম্পর্টেন্স, ইট ইজ টু ফিল দ্য ইম্পর্টেন্স অফ ইট ফর আস, এইখানে দিলে একটু অর্থটা ক্লিয়ার হবে। ইট ইজ ইম্পর্টেন্ট, আচ্ছা টু ফিল দা দিতে হবে, ইম্পর্টেন্স অফ ইট ফর আস, এই জায়গাটা ফর আস দিলে বেস্ট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, সো দুইভাবে করা যায়। সো ইট ইজ হাই টাইম সাবজেক্টে পরে V2, এটাও রাইট, টু দিয়ে ভার্বে বেস ফর্ম এক্সটেনশন, এটাও রাইট। ব্যাস, এবার আমরা দেখব পরের অংশ। এই স্লাইডে আমরা দেখব 3, 4 এবং 5, 3, 4 এবং 5। শর্টকাট, আই উইশ যদি কোথাও থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? খুবই ফানি বিষয়, সাবজেক্টে পরে পাস্ট টেন্স অথবা সাবজেক্টে পরে ওয়্যার, অবশ্য কোনো কোনো ক্ষেত্রে কুডও ইউজ হতে পারে, কোনো কোনো সময় এখানে সাবজেক্টে পরে কুডও ইউজ হতে পারে, এটা একটু মনে রেখো। যে সাবজেক্টই হোক সর্বদাই বি ভার্ব ওয়্যার বসে, এটা একটু মনে রেখো, সর্বদাই বি ভার্ব ওয়্যার বসে। যদি আমরা আই উইশের পরে কোনো বি ভার্ব বসাতে চাই, সর্বদাই ওয়্যার। আচ্ছা, এক্সাম্পল দেখি। মাই চাইল্ড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবকাল ছিল সম্পূর্ণ আনন্দে ভরপুর। আই উইশ, আমার মনে হয়, আমার ইচ্ছে জাগে। এবার দেখো, আই উইশ আছে, সাবজেক্ট নেব, আমি নিলাম। আই ওয়্যার আ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতাম। তো লক্ষ্য করো, বা তোমরা অনেকে হয়তো এটা দেখবে, আয়ের পরে কিন্তু নর্মালি ওয়াজ বসে, আই ওয়াজ, কিন্তু কি বসেছে? ওয়্যার। এটাই হচ্ছে নিয়ম, মনে রাখতে হবে আমাদের। উইশের পর সাবজেক্ট পরবর্তী ওয়্যার বসে, এবং এগুলো দ্বারা ইমাজিনেশন বা কল্পনা বোঝায়। মনে থাকবে, কল্পনামূলক বাক্যতে সাবজেক্টের পরে ওয়্যার বসাতে হয়, বুঝেছ? ওকে, এরপর নেক্সট 4 নাম্বার, শর্টকাটের মূল বিষয় যেটার দিকে আমাদের মূল ফোকাস দিতে হবে, সেটি হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো যেটি বলা হচ্ছে, প্রথমে একটা বাক্য থাকবে এবং সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরে সাবজেক্টে পরে ক্যান বা কুড ভার্বের বেস ফর্ম আনতে হবে। ওকে, আর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান বসাবো, আর যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড বসাবো। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা দেখো সবাই। আই গট আপ লেট টুডে, আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। লেটস টেক আ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নিই। সো দ্যাট, যাতে আমরা সো দ্যাটে পরে সাবজেক্টে পরে ক্যান বা কুড নেব। তো লেটস টেক, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? একটু ভাবতে থাকো, আমি একটু প্রশ্ন করবো একটু পর। ভর্তি পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট উই ক্যান রিচ দেয়ার অন টাইম। দেখো, উই ক্যান এটা আমরা নিয়েছি, আগেরটা যদি পাস্ট টেন্স হতো তাহলে কিন্তু উই ক্যান না, আমরা কুড নিতাম। তাহলে তোমাকে শেখানোর বিষয় হলো যে সো দ্যাট যদি কোথাও বসে, এর পরবর্তীতে সাবজেক্টে পরে তোমাকে সাবজেক্ট
মানে কি বলে এরপরে সো দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান অথবা সাবজেক্টের পরে কুড নিতে হবে, তারপরে অর্থ অনুযায়ী ভার্বে বেস ফর্ম বসাও। উই ক্যান রিচ দেয়ার অন টাইম। ওকে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আগেটা যদি পাস্ট টেন্স হয় কেমন হবে আমি একটু এক্সাম্পল দিচ্ছি তোমাদের। তার আগে যেমন আমি যদি বলি যে হি, খেয়াল করো, read the book well so that he read the book well, সে বইটি ভালোভাবে পড়েছিল, so that যাতে করে fill in the gap। আচ্ছা, আমি বলবো যে এইটার দিকে তোমরা একটু নজর দাও, একটু খেয়াল করো সবাই। তো দেখো এটা কিন্তু পাস্ট টেন্স, এটা যে পাস্ট টেন্স তার প্রমাণ হলো হিয়ের পরে কিন্তু দেখো রিডস বসায়নি। আমি যদি এস দিয়ে দিতাম তাহলে প্রেজেন্ট টেন্স হতো, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সঙ্গে এস বাই এস বসে। তো যেহেতু এস বাই এস হয়নি, তার মানে এটা কিন্তু রিড থেকে রেড মানে পাস্ট টেন্স হয়ে আছে। তাহলে এই পাশে সো দ্যাটের পরে আমি সাবজেক্টের পরে ক্যান কুড, ক্যান নেব না, আমি কি নেব, কুড নেব। পাস্ট টেন্স হলে কুড বসে। সো হি রেড দ্য বুক, সে বইটি পড়েছিল ভালোভাবে, সো দ্যাট যাতে করে, হি আমি এখানে দেব হচ্ছে ক্যান থেকে কুড, হি কুড কি বলতো, হি কুড আন্ডারস্ট্যান্ড ইট, যাতে করে সে এটা ভালো করে বুঝতে পারে, ওয়েল। তাহলে লক্ষ্য করো এই পাশে পাস্ট টেন্স, আমি এই পাশে নিলাম হচ্ছে কুড, কিন্তু এইখানে যদি রেড না থেকে রিডস হয়ে যেত, ওকে, তাহলে এই পাশে কি নিতাম বলো তো, ইয়েস, এই পাশে ক্যান নিতাম। সো এখান থেকে প্রমাণিত যে আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে নেব ক্যান, আগেরটা যদি পাস্ট টেন্স হয় পরবর্তীতে নেব কুড। ইয়েস, এইটুকুই একজন শিক্ষক তোমাকে শেখাবেন, এটা ধরে রাখতে হবে আর এরপর প্র্যাকটিস করতে হবে। মনে রেখো, তোমার ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল যে সবচেয়ে ভালো ইংরেজি জানে বলে তুমি মনে করো, সেও একটু একটু করে এই জিনিসগুলো জানার মাধ্যমে আজকে এই অবস্থায় এসেছে, দক্ষ হয়েছে। তাহলে তোমার ক্ষেত্রেও এগুলো অসম্ভব কিছু না, জাস্ট ধরে রাখো এটা থাকলে ওটা হয়, রাইট? এবার আমি একটি প্রশ্ন করেছিলাম, লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, এটা আসলে প্রেজেন্ট টেন্স কেন, এটা একটা প্রশ্ন। আর অ্যাডমিশনে এরকম অনেক প্রশ্ন হয়, মাঝে ছোট্ট করে তোমাদেরকে অ্যাডমিশন জগতে একটা নিয়ে যাব, ওকে? আর বিরক্ত হবে না, এই কোশ্চেনের আনসারটা আমি একটু দিতে চাই। লেটস টেক আ ট্যাক্সি, এটা কি আসলে বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, অপশন বি এটা পাস্ট ইনডিফিনিট, অপশন সি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ইত্যাদি ইত্যাদি। বেশি অপশন দেবো না, আমি জাস্ট 3টা অপশন দিলাম। হ্যাঁ, তোমরা তো জেনেই গেছো, লেটস টেক আ ট্যাক্সি, স্যার আপনি তো বলেছেন এটা প্রেজেন্ট টেন্স, ইয়েস ইটস প্রেজেন্ট ইনডিফিনিট, বাট হোয়াই, কেন হলো এটা জানতে পারলেই পূর্ণতা আসবে। ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন করা হয়। তো যাই হোক, লেটস টেক আ ট্যাক্সি একটু শর্টকাট মনে রাখো, এরকম অনেক শর্টকাট তোমাদের আমি অ্যাডমিশন টেস্টে শেখাবো যখন আমার সঙ্গে যুক্ত থাকবে তোমরা ভর্তি পরীক্ষার সময়। ইংরেজি ফুল প্রস্তুতি যারা আমার থেকে নিতে চাও আমার সাথে থাকো, পেজে নজর রাখো, ইনশাআল্লাহ একবারে দুর্দান্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, শর্টকাট যেটা বলছিলাম, শর্টকাটটা এরকম, আমি একটু যদি বলি, আচ্ছা শর্টকাট একটু অন্য কালার দিই। শর্টকাটটা এরকম যে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তুমি নিশ্চয়ই জানো, লেট দ্বারা, এরপরে ভার্ব দ্বারা অথবা কাইন্ডলি দ্বারা, এমন অনেক বাক্য শুরু হয় না, লেট দ্বারা, ভার্ব দ্বারা, কাইন্ডলি দ্বারা, অথবা ডু নট দ্বারা, এরকম তো অনেক বাক্য শুরু হয়। তো এই বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আর পৃথিবীতে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অল ইম্পারেটিভ সেন্টেন্সেস আর কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। দারুণ না? সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে এবার আমি যদি বলি লেটস দ্বারা শুরু হয়েছে, লেট, আচ্ছা তার মানে এটার নাম ইম্পারেটিভ, আচ্ছা তার মানে এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ওই কারণেই ইনডিফিনিট হয়েছিল বলেই সো দ্যাটের পরে কিন্তু আমরা ক্যান নিয়েছিলাম। ক্লিয়ার? ওকে, আই হোপ বোঝাছো। সাথে অ্যাডমিশনে একটা ফ্রি টিপস তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, এবার নাম্বার 5 আসবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। নাম্বার 5 দেখো, নাম্বার 5-এর আমাদের মূল ফোকাসটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এরকম আছে না যে সো ডট ডট দ্যাট মানে মাঝে কিছু একটা বসে, মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তো এখানে দেখো আমি যেটা বলতে চাই যে
শর্টকাটে যেটা বলা হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্ব এরপরে সো, সাবজেক্টের পরে ভার্ব এরপরে সো, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে কোনো একটা বসবে, মানে এইটুকু বসানোই থাকবে। তারপরে দ্যাট, দ্যাট পর্যন্ত মোটামুটি বসানো থাকে। এই দ্যাটের পরে যতটুকু তুমি নেবে সেইখানে একটা জিনিস ব্যালেন্স করতে হয়। এখানে সাধারণত ক্যানট বা কুড নট বসতে পারে, এছাড়াও অন্য কিছু বসতে পারে। আমি সেটা দেখাচ্ছি ক্যানট বা কুড নট কখন। অন্য কিছু বসতে পারে, তবে জেনারেলি ক্যানট বা কুড নট বসে, এরপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আগের মতো রুল 4-এ বলেছিলাম আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে ক্যানট, পরের অংশ আগের অংশ পাস্ট টেন্স হলে কুড নট। এই এক্সাম্পলটা মূলত অর্থ অনুযায়ী, হি ইজ সো শর্ট, সে এতটা ছোট যে হি লুকস লাইক আ ডর্ফ, তাকে দেখতে অনেকটা বামুনের মতো মনে হচ্ছে, খাটো। এই 12 ইঞ্চি 14 ইঞ্চি মানুষ, হি ইজ সো শর্ট দ্যাট হি লুকস লাইক আ ডর্ফ। এখন আমি যদি এইরকম একটা এক্সাম্পল দিই যে হি ইজ সো হ্যাপি দ্যাট, এরপরে ফিলিং দ্য গ্যাপ, সে এত খুশি যে সেটা প্রকাশ করতে পারে না, আছে না খুশির সীমানা সে প্রকাশ করতে পারে না। সো তখন কি দেবো আমরা? তখন আমরা লিখবো যে হি ইজ সো হ্যাপি দ্যাট হি ক্যানট এক্সপ্রেস, অথবা একটু লিখলাম ইন আ ওয়ার্ড, সে এক কথায় প্রকাশ করতে পারে না। তাহলে আগেরটা প্রেজেন্ট টেন্স, পরেরটা হচ্ছে প্রেজেন্ট। যদি কোনোভাবে ইজ না থেকে এখানে ওয়াজ হতো, হ্যাঁ, তাহলে এখানে ক্যানট হতো না, তখন কুড নট হয়ে যেত। কি হতো? কুড নট হতো। রাইট, আগেরটা প্রেজেন্ট ক্যানট, আগেরটা পাস্ট টেন্স কুড নট। আশা করি এটা মনে থাকবে। সাথে একটা বোনাস তথ্য দিই, সেটা হলো ক্যান নট এর মাঝখানে কখনোই এরকম স্পেস দেওয়া যাবে না। সো ক্যানট একসাথে। আর যদি কুড নট হয় তাহলে কিন্তু আবার স্পেস দিতে হবে, অর্থাৎ ফাঁকা দিতে হবে। কুড নটে ফাঁকা চলে, আর ক্যানটে কোনো ফাঁকা চলে না। ক্লিয়ার? আশা করি বুঝেছ। রুল 6 দেখো, রুল 6-এ বলা হচ্ছে, আমার মূল হাইলাইটেড পয়েন্ট হচ্ছে টু, দুটাই টু, একটা হচ্ছে TOO আর একটা হচ্ছে TO। বুঝতে পারছো? এই উচ্চারণটা মূলত ব্যাপার, আর বাংলা অর্থটা মূলত না বোধক হয়, এটা একটু মনে রেখো তোমরা। বাক্যের অর্থটা না বোধক হয়ে যায়, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। যেমন এক্সাম্পল খেয়াল করো তোমরা, আই এম নট আ রিচ ম্যান, আমি খুব একটা ধনী মানুষ নয়। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, গাড়িটা এতটাই ব্যয়বহুল যে যদি কোথাও টু থাকে তুমি ধরে নাও, এরপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে তোমার প্রথম দায়িত্ব হলো এই টু বসানো, ছোট টু। সো দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, গাড়িটা এতটা ব্যয়বহুল যে বাই কেনা আমার পক্ষে সম্ভব না। কার পক্ষে? আমার পক্ষে, তার পক্ষে। সো আমি এখানে ফর মি দেবো, তাহলে এটা বেস্ট হবে, ফর মিটা বেস্ট হবে অর্থ ক্লিয়ারের জন্য। এই জন্য ফর মি টু বাই অথবা টু এক্সপেন্সিভ টু বাই ফর মি, বোথ আর কারেক্ট। আমার শেখানোর বিষয় হচ্ছে তোমাকে শেখাবো কোথাও যদি টু থাকে তাহলে পরবর্তীতে একটা ছোট টু দিয়ে বাক্য শুরু হবে, এবং টু এর পরে তো আমরা জানি যে ভার্বে কী হয় বলো তো? ইয়াস, বেস ফর্ম হয়, অর্থাৎ V1। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝেছ। এরপর জাস্ট যেটি দরকার, বিগত বছরের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা। আমি এর আগে বলেছি, আবার আমি তোমাদের বলতে চাই, যদি সারা বছর কিচ্ছু পড়াশোনা না করো তবুও তুমি ভালো রেজাল্ট করতে পারো একটা বিশেষ পন্থায়। সেটা কি? বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিভিশন করা, এতবার রিভিশন করা যে তুমি কোয়েশ্চেন একসময় দেখলে বলেই দিতে পারবে যে কোন আনসারটা হবে এবং তারপরে কোনটা হবে। মানে এটা হয় অনেকটা যে কলমকে মুখস্থ করানো, কলমের মাথা দিয়েই সঠিক আনসারটা বের হয়ে যাবে। সো বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। তোমার হাতেই কিন্তু প্রশ্ন রয়ে গেছে, বলা যেতে পারে প্রশ্ন ফাঁস হয়েছে, রাইট? সো এটাকে তুমি বেশি বেশি করে কাজে লাগাও। ওয়েল, আমরা 6 নাম্বারটা শেষ করলাম, এবার রুল 7 দেখি। আমি জানি মোটামুটি এই সময়টায় প্রায় 1.5 ঘন্টা হতে চললো, হয়তোবা অনেকটা বিরক্ত হতে চলেছ, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। 2 বছরের ঘাটতি আমি পূরণ করার চেষ্টা করছি 5 ঘন্টায়। কতটা ডেডিকেশান, কতটা মহব্বত তোমার থাকা উচিত বলো তো? আমি তো চেষ্টা করছি 5টি ঘন্টা তোমাদের সঙ্গে একেবারে আন্তরিকতার সাথে সব কিছু উজাড় করে দিয়ে পড়াতে, তাহলে তোমরা কেন করবে না? একটু মনোযোগী হও প্লিজ।
আচ্ছা, রুল 7 আসো। শর্টকাট দেখি আমরা। নো সোনা হ্যাড, একটু মনে রেখো, প্রথম বাক্যে সাবজেক্টে পরে V3, এরপর দেন দ্বারা শুরু। সো এই জিনিসটা বারবার একটু বলো তো, আমার সাথে সাথে বলো তো। নো সোনা হ্যাড দেন, নো সোনা হ্যাড দেন, রাইট? সো নো সোনা হ্যাডের পরে সাবজেক্টে পরে V3, দেন এরপরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বলার সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসতে হবে, ও আচ্ছা, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে V2। পাস্ট ইনডিফিনিট মানে কি বলো তো? ইয়েস, V2 ভার্বের 2 নম্বর ফর্ম। আর নো সোনা হ্যাডের পরিবর্তে একটা সমার্থক শব্দ রয়েছে, হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড। ওয়েল, এরপরে হচ্ছে দেন, তারপরে হার্ডলি হ্যাডের পরে হচ্ছে হোয়েন। এই দুইটা পার্থক্য, নো সোনা হ্যাডের সাথে বসে দেন, আর হার্ডলি হ্যাডের পরে বসে হোয়েন, তারপরে পাস্ট ইনডিফিনিট। আমার শিক্ষা জীবনে একটা স্মৃতি মনে হয়ে যাচ্ছে। এইটা না আমি শিক্ষা জীবনে গুলিয়ে ফেলতাম। নো সোনা হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এইটা বারবার গুলিয়ে ফেলতাম। সো এখন আর গোলায় না, যেহেতু পড়াশোনার পরিমাণটা বেশি হয়েছে, বাট তোমরা প্রাথমিক লেভেলে এটা গুলিয়ে ফেলতে পারো। কিন্তু এটা পড়তে পড়তে একসময় অটোমেটিক্যালি চলে আসবে। নো সোনা হ্যাড দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, তবে দুই পাশে কিন্তু পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে দেখা মাত্রই উই শট দেয়ার হেল্প, আমরা তাদের সাহায্য চেয়েছিলাম। হার্ডলি হ্যাড, হোয়েন, এরপরে বাকি অংশ। সো বাকি অংশ আমি অবশ্যই করব পাস্ট ইনডিফিনিট। এটাই আমার শিক্ষা, এটাই আমাকে মনে রাখতে হবে। সো পাস্ট ইনডিফিনিট মানেই সিক থেকে শট। যে সিক, আমি একটু পাশে লিখে দিই, অনেকের প্রবলেম হতে পারে। সিক মানে খোঁজ করা, এটারই পাস্ট টেন্স হচ্ছে শট। বুঝতে পেরেছ? এখন হার্ডলি হ্যাড না থেকে এখানে নো সোনার হ্যাড থাকতে পারে, সমস্যা নেই, তখন হোয়েনের জায়গাতে দেন থাকবে। বাট দুইটা বাক্যেরই অর্থ কিন্তু সেম। রুল 8-এ আসো। দো অল দো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটি বিষয় বলি, তোমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের কিন্তু অনেকটাই তোমরা এখান থেকেও কমন পেতে পারো। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আমি বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে সেন্টেন্স কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব, এই 3 জায়গার বেশ কিছু কানেক্টর বা রুলস তোমাকে হেল্প করবে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের বর্ধিত 2-1টা যেটা আসে সেখান থেকে রাইট আনসার করতে। আচ্ছা, তাহলে দো অল দো, এরপরে আমরা প্রথম বাক্য নেব, দ্বিতীয় বাক্য। এইটা আসলে মূলত অর্থের উপরে নির্ভর করে। শুধু মনে রাখবে, দো অল দো দ্বারা মূলত বিপরীত একটা কাজ বোঝায়। মানে প্রথম যে কাজ, তার ফলাফল যেমন হওয়ার কথা ছিল তেমন নয়, একবারে ভিন্ন কিছু, একটা বিপরীত জিনিস বোঝানোর জন্য আমরা দো অল দো ব্যবহার করি। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ। তাহলে বাংলাদেশ যদি ছোট দেশ হয়, শি হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তবুও তার বেশ কিছু বিশ্ব ঐতিহ্যময় স্থান আছে। তো ছোট দেশ হলে তো বিশ্ব ঐতিহ্যময় এমন স্থান থাকার কথা ছিল না, নগণ্য, থাকবে না, কিন্তু আছে। বুঝতে পেরেছ? সো দো অল দো এটা একটা অর্থের ওপর ডিপেন্ড করে, বাট মজার জিনিস যেটি মনে রাখতে হবে, দুই পাশের টেন্সটা সমজাতি হয়। প্রেজেন্ট টেন্স, এই পাশে প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। পারফেক্ট হতে গেলে হ্যাজের পরে V3 মানে পাস্ট পার্টিসিপল থাকতো, আছে কি? নেই। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। মোটামুটি প্রেজেন্টের মধ্যে থাকবে, নতুবা পাস্ট পাস্ট হবে, প্রেজেন্ট প্রেজেন্ট হবে, ফিউচার ফিউচার হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি। নাম্বার 9। নাম্বার 9-এ এসে আমরা দেখব হোয়েন এবং হোয়ার। হোয়েন এবং হোয়ার। হোয়েন মানে বেসিক্যালি এটা একটা সময়কে খুঁজে বের করার কথা আসবে, সময় বের করব। আর হোয়ার থাকলে আমরা একটা স্থানকে বের করব, এটাই তো স্বাভাবিক। হোয়েন মানে যখন, এটা সময়। হোয়ার মানে কোথায়, এটা একটা স্থান। আই এম ওয়েটিং ফর দ্য চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি। এখানে টেল মি হোয়েন, তুমি কি আমাকে বলবে হোয়েন মানে কখন হি উইল অ্যারাইভ, সে আসবে, মানে আসার সময়কে বোঝাচ্ছে। আর যদি এখানে হোয়েন না দিয়ে আমি ধরো কথা হোয়ার দিতাম, WHERE, হোয়ার, যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার হি উইল স্টপ, যে সে কোথায় থামবে। হি উইল স্টপ, সে কোথায় থামবে। ওকে, আমি চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি, তুমি কি বলবে সে কোথায় অপেক্ষা করবে, অথবা হোয়ার হি উইল স্টে, সে কোথায় অবস্থান করবে। তার মানে মূল কথা যে যেমন কোয়েশ্চেন হবে, যেমন শব্দ আসবে, সেইটার উপর নির্ভর করে পরবর্তী অংশটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? সো হোয়েন এবং হচ্ছে হোয়ার।
10 নাম্বার রুল হলো খুবই ফানি, সেটি হলো দেয়ার গোজ আ প্রোভার্ব। দেয়ার গোজ আ প্রোভার্ব অর্থাৎ একটি প্রবাদ আছে, এরপর একটা দ্যাট দিতে হয়। কোনো সময় দেখা যায় আ প্রোভার্ব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে, এই কথাটা থাকতে পারে, মুখস্থ রেখে দিও দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট অথবা আ প্রোভার্ব গোজ দ্যাট। এরপর প্রয়োজনীয় প্রবাদ। এটা প্রয়োজনীয় বলছি কেন? কারণ অনেক সময় হয় যে আগের ঘটনা বুঝে তোমাকে একটি বাক্য দিতে হবে, আর যদি একটাই বাক্য থাকে তাহলে তো তুমি সেইটার বাকি অংশটা দিলেই হয়ে যায়। যেমন আ প্রোভার্ব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ প্রত্যুষ বা সকাল বলে দেয় দিনটা কেমন যাবে। এখানে তুমি মর্নিং শোজ দ্য ডে এটা নিতে বাধ্য। বাট যদি এইরকম একটা বাক্য থাকতো যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, আ প্রোভার্ব গোজ দ্যাট, এরপরে ধরো ফিলিং ইন দ্য গ্যাপ। এখন তুমি কি এখানে বলতে পারবে মর্নিং শোজ দ্য ডে? তুমি কি বলতে পারবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অথবা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি? নো, যেহেতু সময় নিয়ে কথা বলা হচ্ছে অতএব বলতে হবে আ প্রোভার্ব গোজ দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো এই কয়েকটা বিষয় তোমাকে একটু জেনে রাখতে হবে। আর আমি তোমাদের জন্য যেটা করব, এখন কিছু এই 11 নম্বর রুলটা শেষ হলেই আমি তোমাদের একবারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবাদ দিয়ে দেব। এই প্রবাদগুলো আসন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, মুখস্থ করে নিও, কেমন? আচ্ছা, রুল 11 দেখো। প্রথমে একটা বাক্য থাকবে, এরপরে লেস্ট, তারপরে সাবজেক্টের পরে শুড মাইট ভার্বের বেস ফর্ম। ওকে, সো এক্সাম্পলটা দেখো, বি অ্যাটেন্টিভ, খুব মনোযোগী হও, লেস্ট যাতে না, মনে রেখো লেস্ট মানে যাতে না, নচেত পাচ্ছে না, এর মধ্যে একটা নেগেটিভ না বোধক কথা লুকিয়ে আছে, তাই এর পরের বাক্যটা না করা যাবে না। বাট মজার কথা হলো লেস্টের পরের অংশটা অটোমেটিক্যালি অর্থটা নেগেটিভ হয়ে যাবে। কিভাবে? বি অ্যাটেন্টিভ লেস্ট, মনোযোগী হও, নচেত ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। বুঝতে পেরেছ? ফেল করবে। সো এখানে আমাদের মনে রাখতে হবে লেস্টের ডিমান্ড হচ্ছে পরবর্তীতে শুড অথবা মাইট বসবে, শুড অথবা মাইট, এর যে কোনো একটা। অনেকে ভুল করে এরকম দিয়ে ফেলে শুড নট, বাট উরি বাবা, এটা বিষাক্ত একটা ব্যাপার। হ্যাঁ, যে এটা এমনিতেই একটা অপরাধ, এর মধ্যে আবার নট, সো দুইটা একই রকমের শব্দ হবে না। যদি লেস্টের সাথে আবার নট দিয়ে দিই, এটাকে মোটামুটি আমরা গ্রামারে একটি টপিকের অন্তর্ভুক্ত করে ফেলি, রিডান্ডেন্সি। তোমরা অ্যাডমিশন টেস্টে শুনে থাকবে রিডান্ডেন্সি, একই কথা একই ধরনের শব্দ দুইবার বলা। ওয়েল, এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু কি দেখব বলো তো? ইম্পর্টেন্ট পিআরও প্রোভার্বস, ইম্পর্টেন্ট প্রোভার্বস। তোমরা চাইলে এটা নোটস করে নিতে পারো অথবা পিডিএফ আকারেও এই শীটের সাথে পেয়ে যাবে। তো এই হলো ইম্পর্টেন্ট 20 প্রোভার্বস। ওকে, এই 20টা প্রোভার্ব বারবার পড়বে এবং এগুলোই তোমার জন্য চূড়ান্ত সাজেশন। কারণ ওই যে প্রবাদ আছে যে বলার পর কিন্তু সাধারণত এগুলোই আসে বিভিন্ন সময়, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এটাই পাওয়া যায়। ওকে, এই 1 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে? তাহলে মোটামুটি রুল শেষ, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 20টা প্রভার্ব দেওয়া শেষ। এবার আমরা চলে যাব বিগত বছরের প্রশ্নতে, কোনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ওয়েল, এই হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এইভাবে করে প্রশ্নগুলো খুলে ফেলবে। তোমার কাছে যে বই আছে, মডেল বা টেস্ট পেপার যেটাই থাকুক, ঢাকা বোর্ড থেকে শুরু হবে। ঢাকা বোর্ড, এরপরে চট্টগ্রাম বোর্ড, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীকে আমি বলছি যে ঢাকা বোর্ডের প্রশ্নগুলোকে সবচেয়ে গুরুত্ব দেবে। এখন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা তো আনন্দে আত্মহারা যে আমাদের বোর্ডের প্রশ্ন এমন কি যে সবাইকে গুরুত্ব দিতে হবে। আসলে ঢাকা বোর্ডের প্রশ্নকে ঢাকা বোর্ড অনেক বোর্ডকে কন্ট্রোল করে, অনেক বোর্ডের কিছু বিষয় নীতি নির্ধারণ ঢাকা বোর্ডের মাধ্যমেও হয়ে থাকে। দ্যাটস ওয়াই ঢাকা বোর্ডের প্রশ্ন প্যাটার্নটা প্রতিটা শিক্ষার্থীকে খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত, এই কারণেই বললাম, ঠিক আছে? সো অবশ্যই পড়বে। তো এইভাবে করে আগে অংশটুকু পড়ে নেবে, তারপরে বাকি অংশটুকু একটু অর্থ করবে, আর সবার নিচে উত্তর দেওয়া আছে। এটা আমার শিওর 60 বই থেকে, বইটা এখন আর স্টকে নেই, চাইলে অর্ডার করতে পারবে না। বাট যাদের কাছে অন্য বই আছে তোমরা প্র্যাকটিসে নেমে যাও। সো ঢাকা বোর্ড 2024
এইভাবে করে ধারাবাহিকভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যাও। ঠিক আছে, এভাবেই প্র্যাকটিস করবে, এটি বলার। আর সবশেষে যেটি বলবো যে গুরুত্বপূর্ণ এই নোটসগুলো, সিলেক্টেড রুলসগুলো দেখো আমি পিডিএফ প্রথম কমেন্টে দিয়ে রেখেছি, ক্যাপশনস বা প্রথম কমেন্টে তোমরা পেয়ে যাবে। আর সবশেষ আরেকটি দাওয়াত দিয়ে রাখি, মনে রেখো এই কথাগুলো, যে এইচএসসি বা আলিম পরীক্ষার পর তুমি যদি মানবিক বিভাগে শিক্ষার্থী হও, তুমি যদি ভর্তি পরীক্ষার নিশ্চিত চান্স পেতে চাও, আমাদের কথাগুলো শুনলে ইনশাআল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের প্রতিষ্ঠানে তুমি চান্স পাবে বলে বিশ্বাস করি। মানবিক এবং বিভাগ পরিবর্তনের চমৎকার সাজানো গোছানো একটি আয়োজন শুরু হচ্ছে এইচএসসি এবং আলিম পরীক্ষার পর। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং যদি লাগে কোনো ইউনিটে লাগে তোমার আইসিটি এবং গণিত, সেটিরও পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে এখান থেকে। এবং এই একটি কোর্স দিয়ে তুমি বাংলাদেশের সকল ভর্তি প্রস্তুতি কমপ্লিট করতে পারবে। জাস্ট মনে রেখো, অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, কথা হবে ইনশাআল্লাহ। এবং চোখ কান খোলা রাখতে হবে, আমার পেজে নজর রাখতে হবে, ইউটিউব চ্যানেলেও নজর রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।